সাধারণ মানুষের প্রতিবাদের আর এক নাম সন্দেশখালী। সন্দেশখালী নিয়ে ভারতবর্ষ তথা বাংলারও সাধারণ মানুষের মধ্যে উৎসাহের কোনো অভাব লক্ষ্য করা যায় না। হালে দেখা যাচ্ছে রাজনৈতিক নেতা এবং নেত্রীরা তৎসহ বিভিন্ন প্রশাসনিক মহল, বিশেষ করে পুলিশ, তারা তাদের মতামত জোর করে সাধারণ সুন্দরবনের মানুষদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই দৌড়ে কখনো এগিয়ে আসে তৃণমূল, কখনো এগিয়ে আসে বিজেপি, কখনো এগিয়ে গেছে সিপিএম। অর্থাৎ এই মানুষগুলোকে নিয়ে পিং পং খেলা চলছেই। একবারও কি আপনারা জানবার চেষ্টা করেছেন এই মানুষগুলি কারা? আজ আমি আলোচনা করব সন্দেশখালী তথা সুন্দরবনের মানুষদের কেন শোষিত হতে হয় এ বিষয় নিয়ে। নমস্কার বন্ধুরা, কানুকে ডাকতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুন্দরবন 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেলেও সুন্দরবনের মানুষের কোনো মর্যাদাই কোনোদিন ছিল না। বলা ভালো, তাদের দেওয়া হয়নি বা তারা পায়নি। ভৌগোলিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল ক্ষেত্রেই এক কঠিন জীবন সংগ্রামের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করে চলেছে বংশের পর বংশ এরা। সন্দেশখালীও এর ব্যতিক্রম নয়। সন্দেশখালী 1 এবং সন্দেশখালী 2 ব্লক মিলিয়ে প্রায় 3,20,000 মানুষের বসবাস। এখানকার 37% মানুষ তপশিলি তালিকাভুক্ত, 18% তপশিলি উপজাতি তালিকাভুক্ত এবং 26% মানুষ মুসলিম সম্প্রদায়ের অন্তর্গত। বাকি অনন্য ধর্ম বা সম্প্রদায়ের মানুষের উপস্থিতি নেই বললেই চলে। বিদ্যাধরী, ডালমা, বেষ্টি নামক 3টি নদী এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। অসংখ্য খাল, জলাশয় এবং সবুজে ঘেরা এই অঞ্চল। তাৎপর্যপূর্ণভাবে এই অঞ্চলের সাথে বাংলাদেশেরও সীমান্ত আছে। এই সীমান্তটি সম্পূর্ণ উন্মুক্ত, কারণ এখানে কোনো কাঁটাতার নেই। নদীর মাধ্যমে এই সীমানা নির্ধারিত হয়েছে। এবার আপনি হয়তো ভাবছেন, ভালোই তো, নদী জঙ্গলে ঘেরা এক অসাধারণ পরিবেশ, এখানে আবার সমস্যা কোথায়? এই অঞ্চল সমুদ্র তীরবর্তী হওয়ার কারণে প্রতি বছর ঝড়, অতিবৃষ্টি, মাটির বাঁধ ভেঙে যাওয়া ইত্যাদিগুলি লেগেই থাকে। আমফান, আয়লা, ফণীর মতো ঝড়গুলির কথা আশা রাখি আপনাদের সকলেরই মনে আছে। সন্দেশখালীর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জল ঢুকে গেছিল, যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছিল, বাঁধ ভেঙে শয়ে শয়ে মাটির বাড়ি ভেঙে গেছিল, হাজার হাজার লোকের আশ্রয় স্থল হয়েছিল খোলা আকাশের নিচে। এ সময় প্রাণী ছিল একমাত্র তাদের ভরসা। আর এই অবস্থা থেকেই তৈরি হয়েছে সরকারি দলের প্রতি নির্ভরতা। সরকারি দলের নেতাদের সাথে বিরোধিতা করলে কপালে জোটে না কিছুই। রেশন, শুকনো খাবার, বাঁশ, খুঁটি, ত্রিপল, সরঞ্জাম নিয়ম করে প্রতি বছর সরকারের কাছ থেকে নিতে হয়। এই সকল চাহিদা সম্পন্ন মানুষদের সংখ্যা প্রায় 85%। এবার আসা যাক সামাজিক অস্থিরতা বিষয়ে। এখানে শুধুমাত্র একটি উদাহরণ দেব। 2007 সালের 12ই মার্চ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি আর্টিকেল প্রকাশিত হয়। দে লেফট দেয়ার ভিলেজ ফর জব, নেভার টু রিটার্ন প্রবন্ধে সুন্দরবন অঞ্চল থেকে বছরে 100টি কন্যা শিশু পাচার হয়ে যায়, যারা মুম্বাই এবং পুনের যৌনপল্লীগুলিতে চলে যায়। বেশিরভাগ ক্ষেত্রে পুলিশকে নালিশ করে কোনো ফল মেলে না। কিছু কিছু সময় বিভিন্ন এনজিওর হাত ধরে এরা হয়তো ঘরে ফেরে। সুন্দরবনের এসব চত্বরে এমন অনেক শিশুহারা মায়ের আর্তনাদ আজও শোনা যায়। তারা আজও পথ চেয়ে বসে আছে। এখানে শিক্ষার হার 70%। এটা প্রাথমিক শিক্ষা। 75% ছেলে মেয়ে মাধ্যমিকের পূর্বে বা তারপরে শিক্ষা গ্রহণ থেকে আলাদা হয়ে যায়। এ সকল অঞ্চলে আজও খাদ্যের বিনিময়ে কাজ এবং বেগার শ্রমের মতো ঘটনা ঘটে। 3 নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো অর্থনৈতিক। সমগ্র উত্তর 24 পরগনা জুড়ে বিপিএল তালিকার অন্তর্ভুক্ত জনসংখ্যা 29%-এর মতো। সেখানে এই উত্তর 24 পরগনার একটি অংশ হিসাবে সন্দেশখালীতে 60% মানুষ বিপিএল তালিকার অন্তর্ভুক্ত। বাড়িতে গ্যাস এবং ইলেকট্রিসিটি কানেকশনের কথা ছেড়েই দিলাম। এখানকার মানুষদের প্রধান পেশা কৃষিকাজ এবং মাছ ধরা। কিছু লোক বর্তমানে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে পাড়ি জমাচ্ছে। 2013 সালে আয়লার পরে সন্দেশখালীতে কৃষিকাজ ছেড়ে লোকজন মৎস্য চাষ শুরু করে। সন্দেশখালী 1 নম্বর ব্লকে এই জনসংখ্যা প্রায় 10% থেকে বৃদ্ধি পেয়ে 30% হয়ে গেছে। এত বৃদ্ধি আবার সন্দেশখালী 1 নম্বর ব্লকে হয়নি। সেখানে এগ্রিকালচার সেক্টর থেকে 3% মানুষ থেকে 5% মানুষ কনভার্ট হয়েছে মৎস্য চাষের ক্ষেত্রে। একবিংশ শতকে এসে এখানকার বেগার শ্রম ও খাদ্যের বিনিময় শ্রমের কথাও শোনা যায়। 4 নম্বর হলো রাজনৈতিক। এসব অঞ্চলে যতই রাজনৈতিক দল পরিবর্তন হোক না কেন, স্থানীয় নেতারা সেই দলে পরিবর্তিত হয়ে যায়। ফলত দাদাগিরিটা একই রকম ভাবে চলতে থাকে। রাজনৈতিক মিটিং মিছিলে এদের কখনো জোর করে, কখনো খাওয়ার লোভ দেখিয়ে, আবার কখনো পয়সার বিনিময়ে নিয়ে আসা হয়। মাঠ ভরানো হচ্ছে এইসব মানুষদের প্রধান কাজ। এইসব মানুষ প্রান্তিক সমাজের অন্তর্ভুক্ত।
অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার কারণে যুবক সমাজের একটা বড় অংশকে বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে দেওয়া হয় বিভিন্ন প্রলোভন দেখিয়ে। এবার প্রশ্ন আসতে পারে, এত অসুবিধার মধ্যে এনারা কেন ওখানে পড়ে আছে? মূলত এখানকার জনগণ এসসি, এসটি এবং মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তাই এরা সমাজের অনন্য অংশের থেকে পিছিয়ে পড়া। সুতরাং এদের সাথে শহরের কোনো কানেকশন নেই এবং কর্মক্ষেত্রে আশানুরূপ স্কিল না থাকার কারণে অন্যত্র গিয়ে কাজ পাওয়ার সাহস বা আত্মবিশ্বাস তাদের নেই। এবং তার সাথে আর একটা জিনিস তাদের যে সেন্টিমেন্টটি কাজ করে তা হলো বংশের পর বংশ ধরে একই স্থানে বসবাস। আবার ফিরে আসা যাক মূল আলোচনায়। মুসলিম তপশিলি জাতি উপজাতি হওয়ার কারণে এই অংশের মানুষের উপর শোষণ নিপীড়ন চালানো অত্যন্ত সহজ কাজ। তৎসহ খারাপ অর্থনৈতিক পরিস্থিতি, অধিকার বোধ সম্পর্কে অজ্ঞানতা, শিক্ষার উপযুক্ত পরিকাঠামো ইচ্ছে করেই না তৈরি করা, রাজনৈতিক নেতাদের উপর এ সকল মানুষদের প্রবল পরিমাণে নির্ভরতা বাড়িয়েছে। সর্বোপরি যে কারণটা এখানে না বললেই নয়, তা হলো প্রতি বছর ঘটা করে প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি, যা এখানকার মানুষদের রাজনৈতিক নেতাদের প্রতি নির্ভরতার অন্যতম কারণ। সরকারি আনুকূল্যের জন্য গোটা বছর নির্ভর করে থাকতেই হয় শাসক দলের নেতাকর্মীর হাতের পুতুল হিসাবে। মজার বিষয় হলো, সুন্দরবনের জন্য ওয়েস্ট বেঙ্গলে আলাদা একটা মিনিস্ট্রি আছে। তার আন্ডারে সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড আছে। কেন্দ্রীয় সরকারের জন্য টাকা বরাদ্দ করে। সুন্দরবন অঞ্চলে 100টিরও বেশি এনজিও আছে, যারা বাঘ, কুমির, গাছ, মানুষ সব মিলিয়ে সব সম্পর্কে কাজ করে থাকে। তারপরও এই সকল প্রান্তিক মানুষদের জীবনে সুবিধা আসে না। ব্যক্তিগতভাবে যারা এসবের আগে প্রতিবাদ করেছেন, নিজেদের অধিকারের সপক্ষে কথা বলেছেন, জুটেছে তাদের চরম হেনস্থা এবং মার। আর যখন এরা সমষ্টিগতভাবে প্রতিবাদ শুরু করলো, তখন এই প্রতিবাদ প্রতিরোধ করবার জন্য সকল আয়োজন তো আপনারা দেখেছেনই। আজ এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো বিষয়ের আলোচনায়।